বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, যারা ডিগ্রি প্রথম বর্ষ 2023 সালের পরীক্ষার্থী, তো তোমাদের আজকে আমরা একটা সাজেশন দিতে যাচ্ছি। তো এই সাজেশনটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র। তো যাদের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা আছে সবাই হচ্ছে দ্রুত রেসপন্স করবা। আমরা রমজান মাস, তো নামাজ শেষ করে ইফতার করে চলে আসলাম তোমাদের সাথে একটা সাজেশন শেয়ার করার জন্য। তো এই মুহূর্তে তোমরা যারা যেখান থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছ সবাই হচ্ছে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা কে কোন জেলা থেকে আমাদের লাইভে যুক্ত হচ্ছ, এবং তোমরা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এবং রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র কার কার পরীক্ষা আছে সবাই হচ্ছে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে ফেলবা। এবং আমার সাউন্ড সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে তোমরা জানিয়ে ফেলবা ঝটপট, ঠিক আছে? আর লাইভটা তোমাদের টাইম লাইনে তোমাদের ফ্রেন্ড সার্কেল দিয়ে অবশ্যই একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? সো আই হোপ যে আমাকে শোনা যাচ্ছে, এবং তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে তোমরা একটু মেনশন এবং শেয়ার করে দাও, যাতে করে তারাও এই লাইভ ক্লাসে যুক্ত হতে পারে, ঠিক আছে? তারাও যেন এই লাইভ ক্লাসে যুক্ত হতে পারে। আমরা সবাই হচ্ছে একটু ঝটপট লাইভটা শেয়ার করে দিব, শেয়ার করে ডান লিখে কমেন্ট করব, ঠিক আছে? শেয়ার করে ডান লিখে কমেন্ট করব, যাতে করে সবাই এই ক্লাস থেকে উপকৃত হয় এবং সবাই লাইভটা দেখতে পারে। আমরা কিছুক্ষণ সময় নিব, অপেক্ষা করব। যাদের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র এবং রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র পরীক্ষা আছে তারা একটু দ্রুত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবো। আমরা সবাই হচ্ছে একটু ঝটপট লাইভটা শেয়ার করে দিব, শেয়ার করে আগামীকালকে যাদের পরীক্ষা আছে তোমাদের পরীক্ষা আগামীকালকে। আর আমাদের কিন্তু ইতিমধ্যে ডিগ্রি দ্বিতীয় বর্ষের বই প্রকাশিত হয়েছে। যারা ডিগ্রি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উঠবা বা যারা ইমপ্রুভ দিয়েছিল তারা কিন্তু আমাদের বইটা সংগ্রহ করতে পারো। আমাদের ইমরান সাজেশন বইটি প্রকাশিত হয়েছে। সো যাদের আমাদের ইমরান সাজেশনগুলো কমন আসে, যাদের পছন্দ তারা আমাদের বইগুলো নিতে পারো। ডিগ্রি দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের বই কিন্তু প্রকাশ হয়েছে, সো তোমরা চাইলে নিতে পারো। যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষ উঠেছ একটু তাড়াতাড়ি দেন, আসলেই তোমরা তাড়াতাড়ি করো। আমি তো বাই মেশিন না, তাই না? আমার তো একটু মানে ইয়ে আছে, নামাজ শেষ করে তারপরে ইফতার করে ক্লান্তি আছে, তারপরেও আসলাম। একটু আস্তে আস্তে দিতে হবে, ঠিক আছে? আর এই সাজেশন তো আমরা টাকা দিয়ে বিক্রি করতাম, কিন্তু এখন ফ্রিতে দিচ্ছি, সো একটু সময় তো নিবই, তাই না? তো তোমরা একটু ধৈর্য ধরো, অবশ্যই আমরা তোমাদেরকে সাজেশন দিব। সো তোমরা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ক্লাসটা করো, ঠিক আছে? আর কষ্ট করে একটু তোমাদের ফ্রেন্ড যারা আছে, কাছের ফ্রেন্ড আছে, তাদেরকে একটু লাইভটা মেনশন করে দাও, ঠিক আছে? তাদেরকে একটু লাইভটা মেনশন করো, যাতে করে তারাও এখান থেকে উপকৃত হয়, ঠিক আছে? তারাও যেন উপকৃত হয়। সো তোমরা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো, শেয়ার করে ডান লিখে কমেন্ট করো, ঠিক আছে? কষ্ট করে। এবং তোমাদের যারা খুব কাছের আছে তাদেরকে একটু মেনশন করতে পারো, যাদের রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষা আছে। তো আমরা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে আমাদের বই। ডিগ্রি দ্বিতীয় বর্ষ যারা পরীক্ষা দিবা সামনে, ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষের জন্য আমাদের সাজেশন বইটা প্রকাশিত হয়েছে। তো আমাদের এটা হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষ ইংলিশ কম্পালসরি সাবজেক্ট উত্তর সহকারে, আর এটা হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষ, ঠিক আছে? এবং এবার কিন্তু আমাদের সাজেশন বিএ বিএসএস এর উত্তর সহকারে পাচ্ছ, বিবিএস এর হিসাব বিজ্ঞানের উত্তর সহকারে পাবে, এবং বিএ বিএসএস এর উত্তর সহকারে পিডিএফ কপি সংগ্রহ করতে পারবা। এটা হচ্ছে আমাদের এবারের নতুন চমক, ঠিক আছে? সো তোমাদের সবাইকে একটু মেনশন করো, শেয়ার করো, সবাইকে একটু মেনশন শেয়ার করো, সবাইকে একটু মেনশন শেয়ার করো, যাতে করে সবাই এই ক্লাস থেকে উপকৃত হয়, ঠিক আছে? যাতে করে সবাই ক্লাস থেকে উপকৃত হয়। সবাইকে একটু কষ্ট করে মেনশন এবং শেয়ার করো। আমি লাইভটা শেয়ার করতেছি, শেয়ার করার পরে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? লাইভটা শেয়ার করতেছি, শেয়ার করার পরে তোমাদের সাথে কথা বলবো। তো সবাই একটু লাইভটা শেয়ার করো, শেয়ার করে ডান দিকে কমেন্ট করো, একটু লাইক বাটন হিট করো, একটু লাভ রিয়াকশন ইউজ করো, একটু লাইক বাটন হিট করো। সবাই হচ্ছে একটু লাভ রিয়াকশন ইউজ করো, সবাই হচ্ছে একটু লাভ রিয়াকশন ইউজ করো, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। সো একটু লাভ রিয়াকশন ইউজ করো সবাই।
সবাই হচ্ছে একটু লাভ রিয়াকশন ইউজ করো, ঠিক আছে? একটু লাভ রিয়াকশন ইউজ করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। যারা আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, সালামের উত্তর নিয়েছি। তো রাষ্ট্রবিজ্ঞান কার কার, আগামীকালকে রাষ্ট্রবিজ্ঞান কার কার, সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করো। আচ্ছা, যারা আমাকে ধন্যবাদ দিয়েছো তাদেরকে ওয়েলকাম, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শুরু করতে পারি। তাহলে দেখো, আমাদের আজকে যে সাজেশনটা দিব এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র। আজকের পরীক্ষার প্রশ্নের যেটা সাবজেক্টের নামটা হচ্ছে তোমার কি, বিসমিল্লাহির রহমানির রহিম, সাবজেক্টের নাম হচ্ছে রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থা। এটা হচ্ছে আজকের সাজেশনের সাবজেক্টের নাম। তো যাই হোক, আমরা শুরুতেই দেখে নিলাম রাজনৈতিক সংগঠন এবং ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থা। তাহলে এই সাবজেক্টটা দেখে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, ধারণা হলো যে এই সাবজেক্টটা মূলত ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের যে অভ্যন্তরীণ রাজনৈতিক যে অবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা সেটা নিয়ে আজকের এই প্রশ্ন হবে এবং সব কিছুর আলোচনা হবে। রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের আলোচনা, বুঝতে পারছো? রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের আলোচনা। এটা কার? ব্রিটেন এবং হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের রাজনৈতিক যে সংগঠনগুলো আছে, পলিটিক্যাল পার্টির যে তোমার অর্গানাইজেশনগুলো আছে, এই সংগঠনগুলো নিয়ে আজকের আলোচনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক যে অবস্থা প্রেক্ষাপট সেটা নিয়ে আজকে আজকের লাইভ ক্লাস মূলত, ঠিক আছে? তো সবাই হচ্ছে একটু কষ্ট করে দেখো। আমরা শুরুতেই ক বিভাগের সাজেশন দেব। শুরুতেই খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি সেই প্রশ্নগুলো আগে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি খ বিভাগ থেকে, ঠিক আছে? রাষ্ট্রবিজ্ঞান MA প্রজ্ঞা অপেক্ষা বিক্ষ, আচ্ছা, তার রাষ্ট্রবিজ্ঞান রাকিব প্রত্যাশা। আচ্ছা, তোমরা সবাইকে একটু মেনশন করতে পারো, তোমরা সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো যাতে করে সবাই ক্লাসটা সম্পর্কে জানতে পারে। যেহেতু আজকে একটা হুট করে ক্লাস নিচ্ছি, অনেকে হয়তো উপস্থিত থাকতে নাও থাকতে পারে। আচ্ছা, সবাই দেখো, এখান থেকে আমরা ক বিভাগের সাজেশন দিব। প্রথমে হচ্ছে ক বিভাগের সাজেশন দেওয়ার চেষ্টা করব। ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা শুরুতে সেই প্রশ্নগুলো দিয়ে চেষ্টা করব দেওয়ার জন্য, ঠিক আছে? ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখানে দেওয়ার আলোচনা করার চেষ্টা করব। দেখো, শুরুতে একটা প্রশ্ন দিয়েছি যে 1 নম্বর প্রশ্ন, ভোটাধিকার নাগরিকদের কোন ধরনের অধিকার? ভোট দেওয়ার যে অধিকার, একটা প্রত্যেকটা নাগরিকের যারা রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাস করে নাগরিক হিসেবে তারা নাগরিক, ঠিক আছে? তো এখন এই নাগরিকদের ভোটাধিকারের কিছু তোমার অধিকার রয়েছে। তো এই রাজনৈতিক এই ভোটাধিকার হচ্ছে নাগরিকদের রাজনৈতিক অধিকার। যদি কোনো ব্যক্তি রাজনৈতিক অধিকার লঙ্ঘন করে তাহলে হচ্ছে তার শাস্তি আছে, এবং রাজনৈতিক হিসাবে তার একটা অধিকার আছে, এটাকে বলা হয় রাজনৈতিক অধিকার, বুঝতে পারছো? এরপর দেখো, এখান থেকে আরেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, অধ্যাদেশ কি? দেশের জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতি কর্তৃক নির্বাহী আদেশকে অধ্যাদেশ বলা হয়, এটাকে বলা হয় অধ্যাদেশ, ঠিক আছে? এরপরে দেখো, এখান থেকে একটা পুনরূপ আছে, এই পুনরূপটা সবাই মুখস্থ করবা। USA এর পুনরূপ, US এর পুনরূপ হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এটা ভেরি ইম্পর্টেন্ট, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, US এর পুনরূপ। এরপর দেখো, আমরা দেখি আর গুরুত্বপূর্ণ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন দেখো, মন্টেস্কু তার কোন গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা উল্লেখ করেছেন? দ্য স্পিরিট অফ লস গ্রন্থের মধ্যে মন্টেস্কু তার যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা উল্লেখ করেছেন। এটা ভেরি ইম্পর্টেন্ট, BBI দিয়ে রাখো, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখো। এরপর দেখো, এখান থেকে আরেকটা প্রশ্ন যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কত বছরের জন্য নির্বাচিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি
কত বছরের জন্য নির্বাচিত হয়? সেটা হচ্ছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি 4 বছরের জন্য নির্বাচিত হয়। কত বছর? 4 বছর রাষ্ট্রপতি। এরপর দেখো এদিক থেকে রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব। রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি? সার্বভৌমত্ব। বুঝতে পারছো? সেই প্রশ্নটা সবাই মুখস্থ করো। এই হচ্ছে আমার কাছে খ বিভাগের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা প্রশ্ন এখানে রয়েছে, এখানে আরেকটা প্রশ্ন আছে যে সরকারের অঙ্গসমূহ কি কি? সরকারের কয়েকগুলো অঙ্গ রয়েছে, 3টা অঙ্গ রয়েছে। তার মধ্যে হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আইন, শাসন, বিচার। তাহলে হচ্ছে তোমার সরকারের অঙ্গ কয়টা? সরকারের অঙ্গ হচ্ছে 3টা। একটা হচ্ছে কি আইন, শাসন এবং বিচার বিভাগ। আইন, শাসন এবং হচ্ছে কি বিচার বিভাগ। এই হচ্ছে সরকারের 3টা বিভাগ। বুঝতে পারছো? এরপরে আমরা যাচ্ছি পিডিএফটা একটু ঝামেলা করতেছে। সবাই একটু খেয়াল করো, আমরা ছিলাম কত নাম্বার? এবার হচ্ছে আমরা 28 নাম্বার দেখি। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি ব্যাপার? এটা অটোমেটিক, ও সরি মাসি বসে আমার অবস্থা খারাপ করে ফেলছে। এটা হচ্ছে 16 পৃষ্ঠা। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, সবাই মনোযোগ সহকারে। গণতন্ত্র কি? 30 নম্বর প্রশ্নটা দেখো সবাই। গণতন্ত্র কি? এই প্রশ্ন সবাই একটু মার্ক করার চেষ্টা করো। গণতন্ত্র কি? গণতন্ত্র কি? এই প্রশ্নটা সবাই মার্ক করার চেষ্টা করো। গণতন্ত্র কাকে বলে? জনগণের মতামতের উপর ভিত্তি করে যে শাসন ব্যবস্থা তৈরি হয় তাকে বলা হয় গণতন্ত্র। ঠিক আছে? জনগণের মতামতের উপর ভিত্তি করে যে শাসন ব্যবস্থা তৈরি হয় তাকে বলা হয় গণতন্ত্র। আল্লাহ স্যার সব দৌড়াচ্ছে। এটা হচ্ছে এখানে একটা মাছি বসছিল, আমি ভূত না, ঠিক আছে? যাই হোক, এটা দৌড়াচ্ছে। তারপর দেখো আমরা এখানে দেখি বাংলাদেশের আইনসভার নাম কি? এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে রাখো। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভার জনক হচ্ছে বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। এবারে আমরা একটা প্রশ্ন দিব। এটা মানে আসলে আমি আমার যে অভিজ্ঞতা থেকে তোমাদেরকে কিছু প্রশ্ন দিই। গত সপ্তাহে একটা প্রশ্ন দিয়েছিলাম একটা পরীক্ষায় যে ক্রুসেড কি, ক্রুসেডের ফলাফল। এই প্রশ্নটা আসে নাই, গত বছর চলে আসছে, কিন্তু এবছর আমি এটা খেয়াল করি নাই, দিয়ে দিছিলাম। এর আগে একটা পরীক্ষা দিয়েছিলাম, একটা প্রশ্ন একটা 100% শিওর করে বলছিলাম যে প্রশ্নটা আসবে, প্রশ্নটা কিন্তু আসছিল। আজকেও একটা প্রশ্ন দিচ্ছি, যে এটা হচ্ছে তোমরা একটু দেখো, ফেসিবাদের জনক। এই প্রশ্নটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। যদি এই প্রশ্নটা এই বছর হয়ে থাকে, নতুন সরকারের আমলে হয়ে থাকে, তাহলে হচ্ছে যে ফেসিবাদের জনক প্রশ্নটা দেবে। ফেসিবাদের জনক বলা হয় বেনিটো মুসোলিনি। বেনিটো মুসোলিনি, এটা হচ্ছে ফেসিবাদের জনক। এই প্রশ্নটা ভেরি ইম্পর্টেন্ট। সো তোমরা এই প্রশ্নটা দাগাইতে পারো। এরপর দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন, 39 নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে রাখো। সংসদীয় সরকার ব্যবস্থার প্রধান কে? এটা হচ্ছে প্রধানমন্ত্রী। যে কোনো একটা সংসদীয় সরকার ব্যবস্থা যদি গঠন হয়, যে কোনো বাংলাদেশে তথা সারা বিশ্বে যে কোনো দেশে, গণতান্ত্রিক যে দেশগুলো আছে, সেই গণতান্ত্রিক দেশের প্রধান হচ্ছে সরকারের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। যেমন আমাদের এখানে ছিল
তিনবার শেখ হাসিনা ছিল, এরপরে এখন উপদেষ্টা। যে হোক, এটা হচ্ছে যে প্রধানমন্ত্রী বলা হয়, খালেদা জিয়াও ছিল, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে সংসদীয় ব্যবস্থা সরকার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। স্যারের মাথা চকচক করতেছে। ও আচ্ছা আচ্ছা, আমার মাথা চকচক তো করেই, সবসময় করে। চুল পড়ে গেছে, বুঝো না, বিয়ে হয়েছে, বাচ্চা আছে, দুইটা ছেলের বাপ, তো এখন তো হবেই। তোমার মতো আমার দুইটা ছেলে আছে, তো আমার বয়স হয়েছে, এখন তো চুল পড়তেই পারে, স্বাভাবিক, তাই না? তো যাই হোক, আমরা এবার হচ্ছে তোমাদের ক বিভাগে যে সাজেশনগুলো আছে এগুলো আমি দেওয়ার চেষ্টা করতেছি। এরপর দেখো 55 নম্বর প্রশ্নটা, নির্বাচক মণ্ডলী কাকে বলে? নির্বাচক মণ্ডলী কাকে বলে? যারা আইনসভা অথবা নির্বাচক সংস্থার প্রতিনিধি নির্বাচনে আইনগতভাবে অধিকার রাখে বা তাদেরকে আমরা নির্বাচক মণ্ডলী বলা হয়। ভোটদানের অধিকারী তারাই হচ্ছে নির্বাচক মণ্ডলী। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা আরো কিছু প্রশ্ন দেখি। 50 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশ অধ্যাদেশ জারি করে কে? মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশে অধ্যাদেশ জারি করার ক্ষমতা কে রাখেন? সেটা হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি। মহামান্য রাষ্ট্রপতি, বুঝতে পারছো? এরপর দেখো 33 নম্বর প্রশ্ন, এখানে এই প্রশ্নটা আরো বেশি গুরুত্বপূর্ণ। সংসদীয় গণতন্ত্রের জনক কাকে বলা হয়? সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় জন লককে। এটা 100% গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা হচ্ছে 100% গুরুত্বপূর্ণ। সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় জন লককে। সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় জন লককে, ঠিক আছে? জন লককে বলা হয় সংসদীয় গণতন্ত্রের জনক, বুঝতে পারছো? সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয় জন লককে, বুঝতে পারছো? তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমার কাছে খ বিভাগের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ক বিভাগের সাজেশন তোমরা সবাই পাইছো কিনা একটু কমেন্ট করে জানাও। ক বিভাগের সাজেশন সবাই পাইছো কিনা একটু গুরুত্বপূর্ণ, সবাই জানাও কমেন্ট করে, পাইছো কিনা? স্যার এখনো কোচি? ও আচ্ছা, না আমি এখনো কোচি না ভাই। স্যার আমাদের মতো আপনার ছেলে ডিগ্রিতে পড়ে? হ্যাঁ, ডিগ্রিতে অনেক ছেলেই পড়ে, আমার অনেক ছেলে মেয়ে ডিগ্রিতে পড়ে। তোমাদের আগে মানে আমার হাত ধরে অনেক পোলাপান বের হয়েছে, মানে অনার্স ডিগ্রি কমপ্লিট করে বের হয়ে গেছে। সো আলহামদুলিল্লাহ, মানে বলতে পারি যে অনেক ছেলে মেয়েই বের হয়েছে আমার আছে, ঠিক আছে? মনে হয় যে আমার এইরকম দেখাইছে, আমার বয়স হয়েছে, ঠিক আছে? যাই হোক, এখন তোমাদের এই পথ অনেক আগে পার হয়ে আসছে। আচ্ছা, তো যাই হোক, আমরা ক বিভাগে যে সাজেশনগুলো দিয়েছি আশা করি তোমরা পাইছো। সীমা আক্তার পাইছি, আচ্ছা। তাহলে হচ্ছে আমরা ক বিভাগের মোটামুটি সাজেশন পাইছি। আরেকবার একটু দাগাই, যে প্রশ্নগুলো একটু তোমাদেরকে দিয়েছিলাম এই প্রশ্নগুলো আরো একবার একটু দেখে নেই। প্রশ্নটা ছিল এরকম যে ইউএস এর পূর্ণরূপ কাকে বলে? এখানে আরেকটা প্রশ্ন রয়ে গেছে, আমলাতন্ত্রের জনক জার্মান সমাজ বিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। ম্যাক্স ওয়েবারের একটা সিনেমা আছে, সিনেমাটা দেখো তাহলে বুঝতে পারবা। আমলাতন্ত্রের জনক বলা হয়। এরপরে সংবিধানের দুইটি উৎসের নাম লিখো। এরপরে মন্টেস্কু তার কোন গ্রন্থে ক্ষমতার স্বতন্ত্রীকরণ বলেছে? দ্য স্পিরিট অফ লস গ্রন্থে, এই প্রশ্নটা। এরপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে কত বছর পর পর? এটা হচ্ছে 4 বছর। সংবিধানের, তারপর দেখো সংবিধানের 4টি সরকারের 3টি বৈশিষ্ট্য, এটা দিছিলাম না? তারপরে তোমরা এখান থেকে হ্যাং মারছে কম্পিউটারে, বুঝছো? এই জন্য দেখা যাচ্ছে না। যাই হোক, এটা দেখাও যাবেও না, কেটে দিলে আর একবার আসবে। এবার আমরা চলে যাব হচ্ছে তোমাদের খ বিভাগের সাজেশন দেওয়ার জন্য। আচ্ছা, খ বিভাগের সাজেশন দেওয়ার আগে তোমাদেরকে আবার আমরা নিয়ে যাচ্ছি আমার ক্ষুদ্র চ্যানেলটাই। ক বিভাগের সাজেশন দেওয়ার আগে তোমরা সবাই আমার ক্ষুদ্র চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবা। ওই দিন একটা কাজ হয়েছে, কাজটা আজকে শেয়ার করব। সবাই হচ্ছে এখানে একটু খেয়াল করো, সবাই যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন সদস্য, নতুন সাবস্ক্রাইবার, তারা একটু সাবস্ক্রাইব করো চ্যানেলটা।
তারপর হচ্ছে আমরা খ আর গ বিভাগের সাজেশন দিব, ঠিক আছে? খ এবং গ এই দুইটা সাজেশন দিব সাবস্ক্রাইব করার পরে। ওই দিন তোমাদের এখানে একটা মানে কি বলবো, তোমরা এত চালাক, খ এবং গ এই দুইটা সাজেশন দিব চ্যানেল সাবস্ক্রাইব করার পরে। আজকে 98,100 সাবস্ক্রাইবার আছে, যখন এটা আজকে 99,000 সাবস্ক্রাইবার হবে তারপর হচ্ছে আমরা ক আর গ বিভাগের সাজেশন দিব। তারা সবাই হচ্ছে দ্রুত একটু আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও, সার্চ করো ইমরান সাজেশন, সার্চ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আচ্ছা স্যার এখনো তো 1 মিলিয়ন হয় নাই, হবে। আজকে তোমরা একটা ধাক্কা দাও তাইলে হয়ে যাবে। এখানে 98,100 সাবস্ক্রাইবার আছে, তাহলে হচ্ছে যে তোমরা, আর এখানে 800 স্টুডেন্ট আছে, সবাই একটু চলে যাও ইউটিউবে গিয়ে সার্চ করো ইমরান সাজেশন। ওই দিন একটা ঘটনা হয়েছে, কি ঘটনা হয়েছে, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়েছে 99,000 হয়ে গেছিল আগেই। পরে আমি পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে আমার 99,100 সাবস্ক্রাইবার হয়ে গেছে। পরে দেখি সকালে উঠে দেখি আমার 99,000 সাবস্ক্রাইবার কমে গেছে 100। তো কারণ কি? কারণ হচ্ছে যে দেখলাম এই কিছু কিছু স্টুডেন্ট যারা সাবস্ক্রাইব করছিল তারা আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছে। এটার কারণ কি আমি বুঝতে পারি নাই। হয়তো তাদের সাজেশনটা আমি দেই নাই, এই জন্য কি না আমার সাথে 2 নাম্বারই করছে, বাটপারি করছে। তো আজকে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তারা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের ক আর গ পাবে, গ বিভাগের সাজেশন দেব। যেহেতু এটা ফ্রি সাজেশন এই জন্য এটা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেল সাবস্ক্রাইব করবে না তাহলে ক বিভাগ পর্যন্ত থাকবে, এরপরে চলে যাবো আমি ম্যানেজমেন্টে। তো আমরা একটু রিফ্রেশ করে দেখব আমার 1000 সাবস্ক্রাইবার হয় কিনা। আচ্ছা রহস্যময় তাড়াতাড়ি সাবস্ক্রাইবার, হ্যাঁ স্যার তো মাশাল্লাহ পলিটিক্স বুঝে। আমি পলিটিক্স যদি না বুঝতাম তাহলে মাথার চুল পড়ছে, মাথার চুল কিন্তু এমনি পড়ে নাই, ঠিক আছে? আচ্ছা হয়েছে স্যার, পুনরায় আরো একবার প্যারা দিবে, স্যারকে কেমনে বুঝাবো, সাবস্ক্রাইব শুধু একবার দেওয়া যায়। আচ্ছা যারা একবার সাবস্ক্রাইব করছো তারা হচ্ছে যে তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করো, এখানে তাদেরকে মেনশন করে আমার স্যারের চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। আজকে আমার 1 লক্ষ সাবস্ক্রাইব হবে যেদিন, এই দিন আর কোনোদিন বলবো না তোমাদেরকে আমাকে সাবস্ক্রাইব করো, এদিনে এমনিতেই ফ্রিতেই পড়াবো, ঠিক আছে? 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাক, একটা প্লে বাটন আনি, বলতে পারো মানুষদেরকে যে আমিও অনলাইন থেকে ইনকাম করি, আমিও রেমিটেন্স যোদ্ধা, আমিও ইউটিউবার হিসেবে একটা পরিচয় দিব, বুঝো না ব্যাপারটা? তো তোমাদের এই চ্যানেলের যে সিলভার প্লে বাটনটা আসবে এটা তোমাদেরকে উৎসর্গ করে দিব, ঠিক আছে? সবাইকে 1 টুকরা করে কেটে দিয়ে দিব, অথবা ছবি তুলে সবাইকে দিয়ে দিব। আচ্ছা সবাই একটু কষ্ট করে করো, কারণ ওই দিন আমি দেখলাম আমার 99,100 সাবস্ক্রাইবার হয়ে গেছে, সকালে উঠে দেখি 99,000 কমে গেছে। তো আমি তো অবাক হয়ে গেলাম, কিরে আগের দিন রাত্রে হয়ে গেছে 99,000 প্লাস, পরের দিন দেখি 99,000 কমে গেছে, কেন কমে গেল আমার মাথায় ক্যালকুলেশনে মানে ধরে না, কেন এরকমটা হইলো? তো যাই হোক আমরা আজকে 99,100 সাবস্ক্রাইবার আছে, দেখি 99,100 সাবস্ক্রাইবার আছে, আলহামদুলিল্লাহ 99,200 হয়ে গেছে, দেখতে পারলাম 99,200 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 200 হয়ে গেছে, 200 ডান। আর মাত্র কয়েকটা সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা প্রান্ত দেবনাথ করেছি, ধন্যবাদ। ইনিনা করেছি অনেক আগে, ধন্যবাদ। নুরুল ইসলাম করেছি, ধন্যবাদ। রাফসানা থ্যাংক ইউ। সাবস্ক্রাইব তো আগে করছি, এনএস লিমন থ্যাংক ইউ স্যার, শুধু আমি আমার আম্মুর মোবাইল থেকে করেছি। ওজিয়া থ্যাংক ইউ সো মাচ, তোমার আম্মুর এখান থেকে করেছো। বিবি হালিমা স্যার করেছি, আলহামদুলিল্লাহ। শাহরিয়ার ভিউ করেছো, ধন্যবাদ স্যার। আমার জামাইটা দিয়েও করেছি, এখন দেন অনিকা, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তোমার জামাইয়ের মানে অনেক মানে বছর হায়াত দিক, এবং হচ্ছে তোমার ছেলে হোক 3টা 4টা, মেয়ে হোক 3-4টা, দোয়া করে দিলাম, ফু দিয়ে দিলাম ইনশাল্লাহ। স্যার তাজবিয়া করেছো, আলহামদুলিল্লাহ। আর যে জুই করেছো, মুশফিয়া মুসলিম করেছি, আলহামদুলিল্লাহ। সুমাইয়া করেছি, আলহামদুলিল্লাহ। রাফি হোসেন সাবস্ক্রাইব ডান স্যার, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। আমার ভাইয়েরা, আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, কলেজের ভাই বোনেরা, তোমরা একটু আগায় আসো, তোমরা সবাই মিলে একটু সহযোগিতা করো, একটা সহযোগিতা করলে আমার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা বর্ষা তালুকদার সাবস্ক্রাইব করেছি, থ্যাংক ইউ স্যার। তারাবির সময় হয়ে যাবে, হ্যাঁ তারাবির সময়ের আগেই করে দেবো, আমি মাগরিবের নামাজের পরে শুরু করেছি, তারাবি নামাজের আগে শেষ করব।
স্যার অনেক আগে করেছি, আবার করতাম নাকি? হ্যাঁ, আরেকবার করো, আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করো, তাহলেই হবে। স্যার সাদিয়া হ্যাপি অনেক আগে করেছি, শান্তনা সরকার অনেক আগে করেছি, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, আমরা একটু দেখি তাহলে কে কে সাবস্ক্রাইবটা করেছো, কে কে করেছো দেখি। তাহলে 200-র মধ্যে আটকা আছে, তাহলে কি আর 100-200 হবে না? আচ্ছা যাই হোক, আমাদের তারাবির নামাজ আছে, নাই তো আজকে তোমাদের সময় নিতাম, আমি তারাবির নামাজের জন্য আমি শেষ করে দিচ্ছি। তাহলে আমাদের আজকে সাবস্ক্রাইব যারা করছো ধন্যবাদ, যারা পরবর্তীতে দেখবা ভিডিওটা তারা অবশ্যই করবা, ঠিক আছে? সবাই একটু খেয়াল করো, তাহলে আমরা হচ্ছে এবার তোমাদেরকে খ বিভাগের সাজেশন দেব। খ বিভাগের যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলো তোমাদেরকে আমি শুরুতে দাগিয়ে দিচ্ছি। ক বিভাগ দেখো, 2 নম্বর প্রশ্নটা, 1 নম্বর প্রশ্নটা, একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এটা 100% গুরুত্বপূর্ণ। একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো বা গুরুত্ব আলোচনা করো। একটা উত্তম সংবিধানের গুরুত্ব বা বৈশিষ্ট্য আলোচনা করো। ও আচ্ছা, একজনে বলেছে একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করে দিলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আমি টাকা দিয়ে কিনে দেবো আপনাকে। ও, টাকা দিয়ে কি সাবস্ক্রাইবার কিনা যায়? আমার জানা ছিল না। টাকা দিয়ে গার্লফ্রেন্ড কিনা যায় হয়তোবা, বাট মনে হয় না সাবস্ক্রাইবার কিনা যায়। যাই হোক, ধন্যবাদ তোমাকে বলার জন্য। এখন দেখি আমরা আইনের শাসন বলতে কি বোঝায়, এই প্রশ্নটাও 100% গুরুত্বপূর্ণ। আইনের শাসন বলতে কি বোঝায়, এই প্রশ্নটাও 100% গুরুত্বপূর্ণ। ক্যাবিনেটের একনায়কতন্ত্র বলতে কি বোঝাও, এটা 100% গুরুত্বপূর্ণ। ক্যাবিনেটের একনায়কতন্ত্র বলতে কি বোঝো। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন, রাজা কোনো অন্যায় করতে পারে না, কথাটি ব্যাখ্যা করো। রাজা কোনো অন্যায় করতে পারে না, কথাটি ব্যাখ্যা করো। বুঝতে পারছো, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন, নির্বাচক মণ্ডলী কি বা নির্বাচক মণ্ডলী কাকে বলে, এই প্রশ্নটা আসতে পারে। বুঝতে পারছো। এরপরে দেখো এখান থেকে সংবিধানের সংজ্ঞা দাও, সংবিধানের সংজ্ঞা দাও প্রশ্নটা আসতে পারে। বুঝতে পারছো। একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য আলোচনা করো, এটা শুরুতে দিয়েছিলাম, এটা ওইখানে পড়লে হবে। আর এরপরে দেখো এরিস্টটলের মতে সরকারের শ্রেণী বিভাগ আলোচনা করো, এটা 100% গুরুত্বপূর্ণ। এরিস্টটলের মতে সরকারের শ্রেণী বিভাগ, প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এখান থেকে যে প্রশ্নগুলো দিলাম, 1 নাম্বার দিলাম, 3 নাম্বার দিলাম, 5, 8, 10, ঠিক আছে। এরপরে এখান থেকে দিলাম 15 নাম্বার, এটা তো একবার দিয়েছি, এটা পড়তে হবে না। 17 নাম্বার পড়বা। বুঝতে পারছো। এই ছিল খ বিভাগের গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন। এরপর দেখো এখান থেকে আমরা আরো প্রশ্ন দেখি পাই কিনা। এখান থেকে আইন ও প্রথার মধ্যে পার্থক্য, আইন ও প্রথার মধ্যে পার্থক্য, এটা 1000% গুরুত্বপূর্ণ। এটা 1000% গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। আইন এবং প্রথার মধ্যে পার্থক্য লিখো। এরপরে এখান থেকে এটা 90%, আইনের শাসন বলতে কি বুঝো। এটা পড়লে পড়তে পারো, না পড়লেও সমস্যা নাই। এবার আমরা চলে যাচ্ছি গ বিভাগে। গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি সেই প্রশ্নগুলো তোমাদেরকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করব। গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দেব। আবার এখানে জুম মারছে, বোঝা যাচ্ছে না। আমি এবার একটু এটা ক্লিয়ার করে নেই। এটা ভারী ফাইল, তো ভারী ফাইলে একটাই সমস্যা, এখানে একটু ইয়া হয়ে যাচ্ছে, ব্লার হয়ে গেছে। এরকম কেন হচ্ছে বুঝতেছি না। দেখো এবার ঠিক আছে। আমরা ছিলাম হচ্ছে এখানে গ বিভাগের সাজেশন, তাই না? গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু খেয়াল করো। গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, প্রশ্ন হচ্ছে
5 নম্বর প্রশ্ন, রাজনৈতিক দলের কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা 1000% গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলের কার্যাবলী আলোচনা করো। রাজনৈতিক দলের কার্যাবলী আলোচনা করো, এই প্রশ্নটা 1000% গুরুত্বপূর্ণ। ঠিক আছে, রাজনৈতিক দলের কার্যাবলী আলোচনা করো। এরপর দেখো এখান থেকে যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নটাও 1000% গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রধান বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। বুঝতে পারছো? এরপরে দেখো 4 নম্বর প্রশ্নটা, ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্যও নয়, উক্তিটি যথার্থ বিশ্লেষণ করো। আমরা কিছুক্ষণ আগে মন্টেস্কুর একটা ধারণা করেছিলাম যে ক্ষমতার স্বতন্ত্রীকরণ নিয়ম নীতি যেটা পড়েছিলাম, আর এখানে বলা হচ্ছে যে ক্ষমতার পূর্ণ স্বতন্ত্রীকরণ সম্ভব নয় অথবা এটা কাম্যও নয়, এটা কোনোভাবে কাম্য বা আশা করা যায় না। এই কথাটার উক্তিটা নিজের ভাষায় ব্যাখ্যা করো। এরপরে দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন, ব্রিটিশ পার্লামেন্ট সার্বভৌমত্ব ব্যাখ্যা করো। ব্রিটিশ পার্লামেন্টের যে সার্বভৌম এটা ব্যাখ্যা করো। ঠিক আছে, এরপরে এখান থেকে 7 নম্বর প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এটা 1000% গুরুত্বপূর্ণ। এটা 1000% গুরুত্বপূর্ণ, 100% বা 100% গুরুত্বপূর্ণ বা 90% গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্য, আমরা শুরুতেই বলেছিলাম যে আজকের সাবজেক্টটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবজেক্ট। সো এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সাবজেক্ট অনুসারে এটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো? এরপর দেখো এখানে 13 নম্বর প্রশ্ন আবার আসছে যে সংবিধান কাকে বলে, একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এটা আমরা খ বিভাগে পড়বো, এটা খ বিভাগে পড়লেই হবে। ঠিক আছে, এটা খ বিভাগে গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা এখান থেকে আরেকটা প্রশ্ন পড়তে পারি, আইনসভার ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। এটা 100% গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ। ক্ষমতার আইনসভার ক্ষমতা এবং কার্যাবলী গুরুত্ব বিশ্লেষণ করো। বুঝতে পারছো? এরপরে দেখো এখান থেকে 1000% গুরুত্বপূর্ণ 19 নম্বর প্রশ্নটা, নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলা হয় কেন? নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলা হয় কেন? এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। নির্বাচক মণ্ডলী বলা হয় কেন? নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলা হয় কেন? এরপর দেখো এখান থেকে 22 নম্বর প্রশ্ন, ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং কমন সভার ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। বুঝতে পারছো? এরপর দেখো লাস্টের সর্বশেষ প্রশ্ন, এটা 90% গুরুত্বপূর্ণ, 90% গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। এটা হচ্ছে 90% গুরুত্বপূর্ণ। এই ছিল খ গ বিভাগের প্রশ্ন আমার কাছে। সো তোমরা গ বিভাগের প্রশ্নগুলো পাইছো কিনা একটু কষ্ট করে জানাও, খ বিভাগ পাইছো কিনা একটু জানাও। খ এবং গ এই প্রশ্নগুলো তোমরা পাইছো কিনা একটু কষ্ট করে জানাও। খ এবং ঘ এই প্রশ্নগুলো পাইছো কিনা একটু জানাও কষ্ট করে। কারো কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করতে পারো। রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন পাইছো কিনা? সারাদিন রোজা রেখে বক বক ভালো না নাইম, সারাদিন রোজা রেখে বক বক, আসলেই বক বক করতেছি। ধন্যবাদ স্যার, জায়গা না এই তো যাই বাগা, বুঝি তো স্বার্থ শেষ হয়ে গেলে বন্ধু চলে যায়। বুঝছো? স্বার্থের জন্য মানুষ সব কিছু করতে পারে, আর স্বার্থ শেষ হয়ে গেলে একটা মানুষকে উষ্টা দিয়ে লাত্তি মেরে চলে আসে। এটাই নিয়ম, বাস্তব। তো যাই হোক, যারা চলে যাওয়ার আগে আমি একটা কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে যারা চলে যায়, সবাই চলে যায়, কেউ থাকে না। তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে উঠবা, যদি রাষ্ট্রবিজ্ঞানটা এটা তোমাদের সর্বশেষ সাবজেক্ট হয়ে থাকে, ডিগ্রি প্রথম বর্ষে তোমাদের সাথে আর দেখা হোক বা না হোক, যাদের পরীক্ষা শেষ পর্যায়ে যদি রাষ্ট্রবিজ্ঞান এই পরীক্ষার সর্বশেষ পরীক্ষা হয়ে থাকে তোমাদের, আমার রিকোয়েস্ট থাকবে তোমরা সেকেন্ড ইয়ারে উঠলে যদি আমার ক্লাস থেকে বা আমাদের সাজেশন থেকে যদি বিন্দুমাত্র উপকার পেয়ে থাকো, আমি যারা হচ্ছে আমাদের এই যে বইটা, যারা হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ এই বইটা যারা নিয়েছো, ডিগ্রি প্রথম বর্ষ যারা আমাদের এই বইটা নিয়েছো, যারা এই বইটা নিয়েছো, এখান থেকে যদি তোমরা 100% বা 90% পর্যন্ত কমন পেয়ে থাকো, বা আমাদের ক্লাস ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে যদি উপকার পাও, অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে সাজেস্ট করবা, বড় ভাইদেরকে বলবা স্যারের সেকেন্ড ইয়ারের সাজেশন, থার্ড ইয়ারের সাজেশন আছে। এবং তোমরাও যদি যারা দ্বিতীয় বর্ষে উঠবা, তারা আমাদের বইগুলা প্রকাশ আছে, তোমরা সাজেশনগুলা উত্তর সহকারে এবার নিতে পারবা। যাদের প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01902147108-এ যোগাযোগ করবা। ঠিক আছে?
তো এটা হচ্ছে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এবং হাম্বেল রিকোয়েস্ট, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের কাছে চাওয়া। আর সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। দেখা হবে ডিগ্রি দ্বিতীয় বর্ষে তোমাদের সাথে, ঠিক আছে? খ বিভাগ তোমাদেরকে দেওয়া হয়েছে একবার, ক বিভাগ দিয়েছি, তোমরা ক বিভাগ একটু দেখে নাও, ঠিক আছে? ক বিভাগটা আরো একবার দিচ্ছি। ক বিভাগে বলেছিলাম যে তোমরা এই প্রশ্ন করবা, আইনের শাসন বলতে বোঝায় আইন ও প্রথার মধ্যে পার্থক্য লিখো। আইন ও প্রথার মধ্যে পার্থক্য লিখো, 20 নম্বর প্রশ্ন। এরপরে আমরা এখান থেকে দিয়েছিলাম, এটা সাদা হয়ে গেছে, দেখানোর কোনো সুযোগ নাই, ঠিক আছে? তো যাই হোক, আমরা চলে যাবো এবার হচ্ছে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে। এবার হচ্ছে আমরা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র সাজেশন দিব তোমাদেরকে। সবাই হচ্ছে খেয়াল করো, আমরা এবার হচ্ছে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র সাজেশন দিব। যাদের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র পরীক্ষা আছে সবাই হচ্ছে একটু কষ্ট করে কমেন্ট করো। ব্যবস্থাপনা ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্র, ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র কার কার পরীক্ষা আছে? ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র কার কার পরীক্ষা আছে? ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র, ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র কার কার পরীক্ষা আছে? সবাই হচ্ছে একটু কমেন্ট করে জানাও। ব্যবস্থাপনার মূল বা মৌলিক বিষয়, ব্যবস্থাপনার মূল বা মৌলিক বিষয়, ব্যবস্থাপনার মূল বিষয়। আচ্ছা, যারা আমাকে ধন্যবাদ দিয়েছো অনেক শুক্রিয়া, অনেক অনেক আলহামদুলিল্লাহ, কৃতজ্ঞতা স্যার, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, দোয়া রইল। হ্যাঁ, আমার জন্য সবাই দোয়া করবো মন ভরে, যেন আল্লাহ পাক আমাকে সুস্থ রাখেন, তোমাদের সাথে ভালো ভালো সাজেশন নিয়ে প্রতি বছর হাজির হতে পারে। স্যার আজকে এত আগে, হ্যাঁ আজকে একটু আগেই দিয়ে দিছি যাতে করে সবাই পড়তে পারে। রোজার মাস, রমজান মাস, পড়তে কষ্ট হবে, এই জন্য আজকে আগে দিয়ে দিছি। তো তোমরা সবাই একটু কষ্ট করে জানাও যে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র কার কার আছে। স্যার আপনারা ভূমি অধিদপ্তরের সাজেশন দেন নাকি? আমাদের হচ্ছে প্রাইমারি নিবন্ধন, পরিকল্পনা, সমাজসেবা, এগুলো আমরা সাজেশন দিই রেলওয়ে, ঠিক আছে? আচ্ছা, রেকর্ড দিবেন স্যার? রেকর্ড, হ্যাঁ অবশ্যই, এটা আমাদের ইউটিউব চ্যানেলে যাবে, ঠিক আছে? স্যার কিছু বলবেন? আমি ক্লাসে আছি। সবাই হচ্ছে জানাও, স্যারা জানতাম না এত আগে আসবেন, ঠিক আছে? যাই হোক, আমরা তাহলে আমরা শুরু করতেছি। দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা খ বিভাগ থেকে শুরু করতেছি, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, সবাই দেখো এই প্রশ্নটা। ব্যবস্থাপনার পরিসর আলোচনা করো, ব্যবস্থাপনার পরিসর বা বিস্তৃতি সম্পর্কে লিখো, ব্যবস্থাপনার স্তরগুলো আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ব্যবস্থাপনার স্তর। এরপর দেখো এখান থেকে একটা প্রশ্ন আছে যে আধুনিক ব্যবস্থাপনার জনক কাকে বলা হয়? আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফেয়ল। আধুনিক ব্যবস্থাপনার জনক। হর্টন গবেষণা কি? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবিআই দিয়ে রাখো, বিবিআই, হর্টন গবেষণা কি? বুঝতে পারছো? এখান থেকে আরেকটা প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, জেড তত্ত্ব। তোমাদের ব্যবস্থাপনা যাদের আছে, তোমাদের 2টা তত্ত্ব আছে, একটা হচ্ছে এক্স তত্ত্ব, আরটা হচ্ছে জেড তত্ত্ব। এক্স এবং জেড, এই 2টা তত্ত্ব তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? তো আমাদের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে F.W. টেইলর, F.W. টেইলর। এরপর দেখো আমরা এখান থেকে একটা প্রশ্ন দেখবো, 9 নাম্বার, পরিকল্পনা কাকে বলে? পরিকল্পনা কোনো কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য আগে থেকে যে কর্মসূচি গ্রহণ করা হয় বা চিন্তা করা হয় তাকে হচ্ছে পরিকল্পনা বলা হয়। এরপর দেখো, সাংগঠনিক কাঠামো বলতে কি বুঝো? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাংগঠনিক কাঠামো বলতে কি বুঝো? এখান থেকে আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি মানে 100% গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। MIS এর পুনরূপ, MIS এর পুনরূপ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, MIS এর পুনরূপ, বুঝতে পারছো? এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখানে একাত্মক পরিকল্পনা, স্থায়ী পরিকল্পনা, এই 2টা প্রশ্ন থেকে একটা আসতে পারে। একাত্মক এবং স্থায়ী, এই 2টা পরিকল্পনা থেকে একটা প্রশ্ন মাস্ট বি তোমাদের পরীক্ষায় আসতে পারে। একাত্মক এবং স্থায়ী পরিকল্পনা থেকে 2টা প্রশ্ন একটা মাস্ট বি আসতে পারে, ঠিক আছে? এই প্রশ্নটা অবশ্যই তোমরা মুখস্থ করে নিবা। এরপর দেখো, সংগঠন চার্ট কি? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। সংগঠন কাঠামোর অধীনে বিন্যাস প্রতিষ্ঠানের
উচ্চ স্তর থেকে নিম্ন স্তরে বিভিন্ন ব্যক্তি উপবিভাগের সম্পর্ক রূপরেখাকে কোনো চিত্রে উপস্থাপন করা হয় তখন তাকে চিত্র সংগঠন বা সংগঠন চার্ট বলা হয়। বুঝতে পারছো? এরপর দেখো এখান থেকে আমরা ভার্চুয়াল সংগঠন কাকে বলে, ভার্চুয়ালি যারা ফেসবুক, অনলাইন, ইউটিউবে প্ল্যাটফর্মে যারা লাইভ করে এটাকে ভার্চুয়াল সংগঠন বলা হয়। এরপর দেখো আমরা হার্জবার্গের দ্বি উপাদানের তত্ত্বটি বৈশিষ্ট্য কি কি আলোচনা করো। প্রেষণার দুইটি তত্ত্বের নাম লিখো, অথবা প্রেষণা কাকে বলে এই প্রশ্ন আসতে পারে। প্রেষণা কাকে বলে, প্রেষণার তত্ত্ব দুটি লেখো। এরপর দেখো আমরা এখান থেকে আরেকটা দেখবো পরিকল্পনার প্রকারভেদ, পরিকল্পনার প্রকারভেদ। এরপর দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন আছে বাজেট কাকে বলে, বাজেট নিয়ন্ত্রণের উপায়। বাজেট কাকে বলে, বাজেট নিয়ন্ত্রণের উপায়। বাজেট কাকে বলে, বাজেট নিয়ন্ত্রণের উপায়। এই প্রশ্নটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ। বাজেট কাকে বলে, বাজেট নিয়ন্ত্রণের উপায়। এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এই প্রশ্ন তোমরা দাগায় নিবা, ঠিক আছে। বাজেট কাকে বলে, বাজেট নিয়ন্ত্রণের দুইটি উপায়। এই প্রশ্নটা তোমরা হচ্ছে কি করবা, দাগায় নিবা। আমরা এবার আরেকটি দেখিও, এই আরেকটা প্রশ্ন দেখায় ই কমার্স কাকে বলে। এটা 100% গুরুত্বপূর্ণ। ই কমার্স ইন্টারনেট ভিত্তিক যে প্রতিষ্ঠান এটাকে বলা হয় ই কমার্স। ইন্টারনেটের সাহায্যে যে প্রতিষ্ঠানগুলো চলমান, যেমন আমাদের যে প্ল্যাটফর্ম এটা হচ্ছে অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম, এটাও হচ্ছে ই কমার্স। তো ই কমার্স হচ্ছে অনলাইন ভিত্তিক ইন্টারনেটের মাধ্যমে যে প্ল্যাটফর্মগুলো একে বলে ই কমার্স। এরপরে দেখো বাজেটীয় নিয়ন্ত্রণ, বাজেটের আলোকে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয় তাকে বাজেটীয় নিয়ন্ত্রণ বলা হয়। এবার চলে যাচ্ছি আমরা হচ্ছে খ বিভাগে। খ বিভাগের জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখো এখান থেকে হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব আলোচনা করো। এটা 100% গুরুত্বপূর্ণ। হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব, মসলোর চাহিদা তত্ত্ব, এটাও 100% গুরুত্বপূর্ণ। এই দুইটা প্রশ্ন আসবেই আসবে। এই মসলোর চাহিদা তত্ত্ব, হার্জবার্গের চাহিদা তত্ত্ব, দুইটা থেকে একটা আসবেই। আজান পড়ে গেছে, আমি ক্লাসটা বন্ধ করে দেবো এখনই। এরপর দেখো টেলরকে কেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়, এই প্রশ্ন পড়বা। এরপরে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূলনীতি, এটাও 100% গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মূলনীতি। এরপর দেখো ব্যবস্থাপনার সংগঠন কাকে বলে, ব্যবস্থাপনার সংগঠন বলতে কি বোঝো, এটাও 100% গুরুত্বপূর্ণ। ব্যবস্থাপনার সংগঠন কাকে বলে, ব্যবস্থাপনার সংগঠনের গুরুত্ব, এটাও গুরুত্বপূর্ণ। এরপর দেখো কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য, কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য লিখো, এটাও 100% গুরুত্বপূর্ণ। কেন্দ্রীকরণ কাকে বলে এবং বিকেন্দ্রীকরণ কাকে বলে এটার মধ্যে পার্থক্য লিখো। এরপরে দেখো 21 নম্বর প্রশ্ন, নেতা জন্মগ্রহণ করে নেতা তৈরি হয় না, ব্যাখ্যা করো। এটা 1000% গুরুত্বপূর্ণ। এটা 1000% গুরুত্বপূর্ণ। নেতা জন্মগ্রহণ করে নেতা তৈরি হয় না। এরপর দেখো এখান থেকে 24 নম্বর প্রশ্ন, প্রেষণা কাকে বলে, প্রেষণা এবং মনোবলের মধ্যে পার্থক্য, এটাও 1000% গুরুত্বপূর্ণ। প্রেষণা এবং মনোবল, কিছুক্ষণ আগে বলেছিলাম যে প্রেষণা কাকে বলে প্রশ্ন আসতে পারে। প্রেষণা এবং মনোবলের মধ্যে পার্থক্য, ঠিক আছে। আর যে শাওন সবই তো আসে, হলে গেলে একটাও আসে না। তাহলে হলে গেলে যদি না আসে তাহলে তুমি এই সাজেশন দেখতেছো কেন বাবা? তোমার তো এই সাজেশন দেখে লাভ নাই। তুমি তাহলে লিভ নেও, তুমি তোমার মতো করে পড়াশোনা করো। যেটা তোমার কাজে আসবে না, যেটা তোমার আসবে না সেখানে সময় দিয়ে তো লাভ নাই, তাই না? তোমার সময়ের দাম আছে বাবা, আমারও সময়ের দাম আছে। এখন আমি হচ্ছে যে আমার সম্ভাবনার ভিত্তিতে, আমার অভিজ্ঞতার ভিত্তিতে সাজেশন দিচ্ছি। যদি কাজে আসে আলহামদুলিল্লাহ, না আসলে তো আমার কিছু করার নাই, ঠিক আছে। এখন তুমি পড়লে পড়তে পারো, আদারওয়াইজ তুমি মানে এক সাইডে সরে যাও, ঠিক আছে। টেনশনের কিছু নাই। তুমি বাজারে অনেক গাইড বই আছে, সাজেশন আছে, এগুলো দেখে পড়ো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক আমরা দেখি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার যে সর্বশেষ যে ধাপটা আছে এটাও গুরুত্বপূর্ণ আছে। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার সর্বশেষ যে ধাপ এটা ব্যাখ্যা করো এবং নিয়ন্ত্রণ বিভিন্ন কৌশল বর্ণনা করো। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণ করার যে বিভিন্ন কৌশল এটা তোমার নিজের ভাষায় বর্ণনা করো। এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। সো এই ছিল আজকে আমাদের খ বিভাগের সাজেশন। এবার যাচ্ছি আমরা গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে। দেখো গ বিভাগ থেকে আমরা এখান থেকে দেখি ব্যবস্থাপনা এবং প্রশাসনের মধ্যে পার্থক্য, এটা সংজ্ঞাও আসতে পারে, বা ব্যবস্থাপনা এবং প্রশাসনের মধ্যে পার্থক্য লিখো এই প্রশ্নটা। এরপরে এখান থেকে আরেকটা প্রশ্ন আছে যে পরিকল্পনার সীমাবদ্ধতা আলোচনা করো, এটা 100% গুরুত্বপূর্ণ। পরিকল্পনার সীমাবদ্ধতা আলোচনা করো, এটা 100% গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন আছে যে কাম্য ব্যবস্থাপনা বা পরিসর নির্ণয়ের গুরুত্বগুলো আলোচনা করো, এটা 100% গুরুত্বপূর্ণ, কাম্য ব্যবস্থাপনা। এরপর দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন আছে
যে আদেশের ঐক্য এবং নির্দেশের ঐক্যের মধ্যে পার্থক্য লিখো, এটা প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এরপর দেখো আমরা এখান থেকে আরেকটা দেখি 20 নম্বর প্রশ্ন, বাজেট কি? বাজেট নিয়ন্ত্রণের সুবিধা অসুবিধা, এটা 100% গুরুত্বপূর্ণ। বাজেট কাকে বলে? বাজেট নিয়ন্ত্রণের সুবিধা অসুবিধা। এরপর দেখো এখান থেকে সর্বশেষ প্রশ্ন, এই প্রশ্নটা আসবে, এই কথাটা বলে রাখলাম, 23 নম্বর প্রশ্ন দেখবা পরীক্ষায় আসবে। সিদ্ধান্ত গ্রহণের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো এবং সিদ্ধান্ত গ্রহণ করার উপরে প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ নিজের ভাষায় আলোচনা করো। সিদ্ধান্ত গ্রহণের, মানুষ যে সিদ্ধান্ত গ্রহণ করে, এই সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে কি কি বিবেচনা করতে হয়, কি কি বিবেচ্য বিষয়গুলো আছে, এবং এই সিদ্ধান্ত গ্রহণের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ নিজের ভাষায় আলোচনা করো। বুঝতে পারছো? সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বুঝো? প্রথমে আসতে পারে যে সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বুঝো, সিদ্ধান্ত গ্রহণের বিবেচ্য বিষয়গুলো নিজের ভাষায় ব্যাখ্যা করো বা আলোচনা করো, ঠিক আছে? তো এই প্রশ্নগুলো আসতে পারে। তো এই ছিল আমাদের খ বিভাগ এবং গ বিভাগের গুরুত্বপূর্ণ সাজেশন। সো আশা করি তোমাদের এই সাজেশনগুলো পড়লে ইনশাল্লাহ পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। যারা বিবিএস এর স্টুডেন্ট আছো, যারা বিবিএস এর সর্বশেষ আজকে তোমাদের পরীক্ষা, বিবিএস এর যদি এটাই সর্বশেষ পরীক্ষা হয়ে থাকে তাহলে পরবর্তীতে আমাদের অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো নেওয়ার জন্য অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট হলো আমাদের পেজ ফলো রাখবা, আমাদের নাম্বার, অফিসিয়াল নাম্বার, এই নাম্বারটা সবাই মুখস্থ রাখবা, 01902147108। এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ চালু আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমরা আমাদের সাজেশনগুলো নিতে পারবা সুন্দরবন কুরিয়ারে, অনলাইনে, মোবাইলে, ঠিক আছে? তো যাই হোক, তালুকদার লিখেছে মানুষের কথায় কান দিবেন না স্যার, আপনার সাজেশন 99% কমন আসে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। দোয়া করবা যেন আমাদের সাজেশন প্রতি বছর কমন আসে এবং তোমাদের ভালো ভালো সাজেশন উপহার দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তারপরে যেই আমরা স্যার রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রবিজ্ঞান দিয়ে দিচ্ছি, ক্লাসটা শেষ হলে তোমরা দেখতে পারবা, করতে পারবা, ঠিক আছে? তো যাই হোক, আমাদের যে বইগুলো আছে ডিগ্রি প্রথম বর্ষ থেকে ডিগ্রি তৃতীয় বর্ষ পর্যন্ত আমাদের ফার্স্ট ইয়ারের সাজেশন, এই যেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের সাজেশন ছিল। এরপরে আমরা এখন দ্বিতীয় বর্ষের সাজেশন বের করেছি, এরপরে আমরা তৃতীয় বর্ষের সাজেশন বের করেছি, জবের সাজেশন বই আছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের বিএসএস এর যে বইগুলো আছে এবার এই বছর থেকে উত্তর সহকারে পাবে। আগে তোমরা হচ্ছে শুধুমাত্র সাজেশন ক বিভাগের উত্তর পারতে, এখন হচ্ছে আমরা খ, গ এই সবগুলো বিভাগেরই আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আমার জন্য অবশ্যই দোয়া করবো, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন, তোমাদের মাঝে প্রতি বছরই সাজেশন নিয়ে হাজির হতে পারি। তো সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, পেজটা ফলো দিয়ে রাখবা, যারা নতুন তারা আপডেট নোটিফিকেশন, এই পেজটা ফলো দিলে একটা কথা বলি, তোমরা তোমাদের ফোনে অনেক পেজ লাইক দিয়ে রাখছো, অনেক গ্রুপে জয়েন করে রাখছো, অনেক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছো, যেগুলো তোমাদের কখনোই জীবনে কাজে আসবে না, শুধুমাত্র বিনোদন দিচ্ছ, নিজের সময় নষ্ট করতেছো, অপচয় করতেছো। যে সমস্ত চ্যানেলগুলা, পেজগুলা শুধু আমারটা না, যেগুলো থেকে কিছু শিখতে পারবা, যেখান থেকে একটা উপদেশ পাবা, সেই সমস্ত চ্যানেলগুলো তোমরা লাইক করে রাখবা, সাবস্ক্রাইব করে রাখবা, ফলো দিয়ে রাখবা। দেখবা তোমার যে নাতিপুতি আছে, তোমার যে ছোট ভাই বোনরা আছে, তারাও তোমাকে আদর্শ হিসাবে গ্রহণ করবে, যে স্যার বড় ভাই বা তারা এই পেজটা ফলো দেয়, আমরাও তো আর এটা ফলো দেই। তাহলে এই কাজটা করবা, দেখবা যে অন্তত এই অনলাইন প্ল্যাটফর্মটা অনেক সুন্দর হবে। তোমাদের পরবর্তী জেনারেশন তারা টিকটকার হবে না, তারা ইউটিউবার হবে না, তারা ফেসবুকার হবে না, তারা হচ্ছে অ্যাডিক্টেড হবে না, তারা ভালো কিছু করতে পারবে, ভালো কিছু করার চেষ্টা করবে। আমি এই প্রথম বাংলাদেশে, আমি অনলাইন জগৎটাকে যখন আমাদের ফেসবুক শুরু হয়েছিল, আমার ইতিহাস যারা জানে তারা জানে, আমার বলার জন্য না, আমি প্রথম ফেসবুকে পড়াশোনার জগৎটা চালু করছিলাম। অনলাইনে আমি ইউটিউবে, ফেসবুকে ক্লাস নিতাম, এইভাবে ক্লাস নিয়ে নিতে শুরু করে আস্তে আস্তে দেখলাম আমার পাশাপাশি দেখা দেখি অনেক মানুষ শুরু হয়েছে। এখন তো সারা বাংলাদেশে অনলাইনে শিক্ষার প্ল্যাটফর্ম অভাব নাই। তো যাই হোক, এটা যদি সৎ ইচ্ছা থাকে তাহলে অনেক কিছু করা যায়। তুমি এই ফেসবুকটাকে অনেকভাবে ব্যবহার করতে পারবা, এই ইউটিউবটাকে অনেকভাবে ব্যবহার করতে পারবা, বিনোদন হিসেবে, খারাপ কাজ হিসেবে, ভালো কাজ হিসেবে, এইটা থেকে টাকা আর্ন করতে পারবা, এখান থেকে তুমি ভালো কিছু শিখতে পারবা। সো তোমার সিদ্ধান্তটা তুমি নিজেই নিবা, কিভাবে করবা বা কিভাবে তুমি কাকে ফলো করবা, কাকে আনফলো করবা। আমাদের আইডল হিসেবে একমাত্র একজন ব্যক্তি থাকা দরকার, এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য ধর্মগ্রন্থে যারা আছে তারা। কিন্তু তোমরা এখন বর্তমানে কি করো, অমুক নায়ক বা অমুক নায়িকা বা অমুকে কয়জন বিয়ে করছে, কয়টা বিয়ে করছে, কয়টা রিলেশন করছে, কত বছর পরে বিয়ে করছে, এইগুলো তোমরা ফলো করো, এইগুলো মিমস বানাও, টিকটকে বানাও, ভিডিও বানাও, এটা করো সেটা করো, গান আসলে। কিন্তু পড়াশোনা বা যে সমস্ত চ্যানেলগুলো, যে সমস্ত শিক্ষার আলো বা ধর্মীয় জ্ঞান পাওয়া যায়, সেগুলো তোমরা দিন শেষে কাজে লাগাও না, ঠিক আছে?
তো এইগুলো মনে রাখবা, মাথায় রাখবা, তাহলে জীবনে অনেক বড় কিছু করতে পারবা, শাইন করতে পারবা। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।